আপনার পকেটের টাকা আপনি যেভাবে মনে করেন সেভাবে না। পার্ট 1 এ আমরা দেখিয়েছি কিভাবে ব্যাংকস ফেক মানি তৈরি করে আউট অফ থিন এয়ার। পার্ট 2 এ আমরা আরো গভীরে যাব এবং বুঝাবো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির আসল রহস্য, গভর্নমেন্ট ডেপ্টের ফাঁদ আর এই সিস্টেম কিভাবে পুরো দুনিয়াকে চালাচ্ছে। আমাদের সাথে থাকুন এই ভিডিও শেষ পর্যন্ত, কারণ এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি সেই 1% লোকের মধ্যে হয়ে যাবেন যারা জানে দুনিয়া আসলে কিভাবে চলে। গতবার আমরা দেখেছি কিভাবে ব্যাংক লোন দিয়ে ফেক মানি তৈরি করে। সেই টাকা যখন খরচ হয় তখন শত শত ট্রানজেকশন হয়, বাজারে চলে যায়, বিজনেস চলে, নিউ টেকনোলজিস জন্ম নেয়, আমাদের টেবিলে খাবার আসে। অবিশ্বাস্য, তাই না? এই পুরো ইকোনমি চলে এই সিস্টেমের উপর, কিন্তু একটা লুকানো ফাঁদ রয়েছে এই সিস্টেম। কি জানেন সেটা? যখনই অতিরিক্ত টাকা এই সিস্টেমে ঢোকে তখনই একটা চোর আমাদের পকেটে হাত দেয়। সেই চোরের নাম হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ব্যাপারটা সহজ করে বোঝাই। ধরুন একটা বাজারে 10টা পাউরুটি আর মোট 100 টাকা আছে, তাহলে প্রতিটা পাউরুটির দাম 10 টাকা। এবার ব্যাংক কি করলো, যে ব্যাংক আরো 100 টাকা সেই বাজারে ঢুকিয়ে দিল, কিন্তু পাউরুটি এখনো 10টাই রয়ে গেছে। কি হবে তখন? সবাই একই পাউরুটির জন্য ঝাঁপিয়ে পড়বে, কম্পিটিশন লাগবে আর দাম বেড়ে যাবে। হয়তো 20 টাকাও হয়ে যাবে প্রতিটা পাউরুটি। এটাকেই বলে ইনফ্লেশন, অর্থাৎ বেশি টাকা কিন্তু কম জিনিস। আপনার কষ্টের টাকার দাম কমে যায় আর হঠাৎ দেখবেন যে বাজারের বিল এমন যে আপনার পকেট ফুটো হয়ে যাচ্ছে। এবার একটা প্রশ্ন, আপনি কি মনে করেন যে ব্যাংক এই টাকা তৈরি করার সময় কেয়ারফুল থাকে? হ্যাঁ, তারা আগে ছিল কেয়ারফুল। আগে তাদের ভল্টে যে অ্যাকচুয়াল ক্যাশ থাকতো তার একটা ফ্র্যাকশন তারা লোন দিতে পারত, কিন্তু এখন সব পাল্টে গেছে। মডার্ন ব্যাংকের কাছে ডিজিটাল মানি আসার পরে তারা আনলিমিটেড পাওয়ারফুল হয়ে গেছে। পাওয়ারের মাধ্যমে তারা আনলিমিটেড টাকা তৈরি করতে পারে। যদি তাদের রিজার্ভ কমে যায়, তারা সোজা সেন্ট্রাল ব্যাংকের দরজায় গিয়ে হাজির হয় আর বলে যে আরো টাকা দাও। এখান থেকেই পুরো সিস্টেমটা গড়ে ওঠে। দেখুন কিভাবে এই সিস্টেমটা কাজ করে। নিউ মানি ঢোকাতে গেলে গভর্নমেন্ট তৈরি করে একটা বন্ড। এই বন্ডটা হচ্ছে একটা ফ্যান্সি ধারপত্র, যেটা একটা প্রমিস নোটের মতো, যে আমরা ইন্টারেস্ট সহ আপনার টাকাটাকে ফেরত দিয়ে দেব। এখন এই বন্ড সরকারের কাছ থেকে কিনে নেয় ব্যাংক, কর্পোরেশন, এমনকি ফরেন কান্ট্রিজ। তো এই ফরেন কান্ট্রিজ বন্ড কিনে নিয়ে গভর্নমেন্টকে দেয় ক্যাশ। সেই ক্যাশ গভর্নমেন্ট তার বাজেটে খরচ করে, রোডস, স্কুল এবং গভর্নমেন্ট যে এমপ্লয়ি আছে তাদের স্যালারি দেয়। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু এখানে একটা বড় ধাক্কা আছে। গভর্নমেন্ট প্রায় সবসময় যা আর্ন করে তার থেকে বেশি খরচ করে। গত বছর শুধু ইউএস গভর্নমেন্ট খরচ করেছে প্রায় $7 ট্রিলিয়ন, যেটা আমাদের আর আপনার ট্যাক্সের টাকা দিয়েই মেটানো যায়নি। বেশিরভাগ সময়ে এই টাকা মেটানো যায় না। তো তাহলে বাকি টাকা কোথা থেকে আসে? আপনার আমার কাছ থেকেই আসে। গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে যে টাকাটা পায় সেটা দিয়ে ডেপ্টের কিছু অংশ শোধ করে, কিন্তু এখন সেটা ইনাফ হয় না, আর বেশিরভাগ সময় কখনোই এনাফ টাকা শোধ করা সম্ভব হয় না। তারা তখন আরো বন্ড তৈরি করে, আরো ধার নেয়, আর ডেপ্টের পাহাড় আরো বাড়তে থাকে। এটা একটা ভিজুয়াল সাইকেল যেটা কখনো থামে না। আর জানেন কি, এটা শুধু ইউএস এর ব্যাপার না, পুরো দুনিয়ায় যতগুলো দেশ আছে সবগুলো দেশেই একই রকম ভাবে এই সিস্টেম রান করছে। আর এটা হলো মানি ক্রিয়েশন বা ইনফ্লেশন অথবা মুদ্রাস্ফীতি এর আনফিল্টার্ড সত্য। এই জিনিসগুলো আশা করি আপনাকে টাকাকে আরো পরিষ্কারভাবে এবং ক্লিয়ারলি সুন্দরভাবে উপস্থাপন করেছে। আপনি যদি আমাদের এরকম ভিডিও আরো দেখতে চান, তাহলে আপনাকে জয়েন করতে হবে আমাদের শোয়েব রেজা আর্গুমেন্ট ফ্যামিলিতে। কারণ এই ফ্যামিলিতে আমরা সবসময় টপ 1% মানুষ যে জ্ঞানগুলো কখনো রিভিল করতে দেয় না সেগুলো রিভিল করি। আর এ কারণেই আপনি আমাদের ফ্যামিলিতে যোগ করুন। আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। নেক্সট টাইমে আমরা দেখবো যে এই সিস্টেম যখন ফেল করে তখন কি হয়, আর আমি গ্যারান্টি করছি সেটা আপনি মিস করতে যাবেন। তো পার্ট 3 তে দেখা হচ্ছে। ধন্যবাদ।